হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য কনস্টিটিউশনের আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের আমরা জানিয়েছিলাম যে ডাব্লিউবিপি এক্সামের জন্য আমরা কিন্তু বিশেষ কিছু এমসিকিউ জিকে তোমাদের জন্য নিয়ে আসছি, যেখানে শুধুমাত্র প্রশ্ন নয়, তার সাথে সাথে এক্সপ্লেনেশনটাও আমাদের জানা দরকার। কেন? কারণ সেই এক্সপ্লেনেশন থেকেও কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন এসে থাকে। সেই কারণে আমাদের যে বিশেষ সেশন বা বিশেষ ক্লাসগুলো চলছে, আজকে কিন্তু তার একটা পরবর্তী ক্লাস রয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষায় স্বীকৃতি দেওয়া হয়েছে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার কি হবে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি, ৩৪৩ নম্বর ধারা। আমি এখানে একটু কয়েকটা কথা বলে দেব যে সংবিধানের ৩৪৩ এক নম্বর অনুচ্ছেদে দেবনাগরী লিপিতে হিন্দি হবে ভারতীয় ইউনিয়নের সরকারি ভাষা। ভারতের সংবিধানের যে সপ্তদশ অংশ রয়েছে, যে 17 যে পার্ট রয়েছে, সেখানে আর্টিকেল ৩৪৩ থেকে ৩৫১ নম্বর আর্টিকেলের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যগুলির সরকারি ভাষা নির্ধারণ করা হয়েছে। কিন্তু দক্ষিণ ভারতে মানে সাউথ ইন্ডিয়াতে যেসব স্টেট গুলো রয়েছে, তার মধ্যে অন্ধ্রপ্রদেশ, তারপর তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল, এরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে না, কারণ ওখানে রয়েছে দ্রাবিড়িয়ান কালচার। ওরা কিন্তু প্রত্যেকে তাদের তেলেগু, তামিল, কন্নড় এই ল্যাঙ্গুয়েজ গুলোকে কিন্তু প্রমোট করতে চায়। সেই কারণে ওরা কিন্তু এই অ্যাকর্ডিং টু ইউনিয়ন মানে আমাদের এখানে থাকলেও এটা কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না। এই কারণে দেখবে যখন আমাদের মানে স্বাধীনতার পরবর্তী সময়ে হিন্দি ভাষার উপরে কিন্তু একটা মুভমেন্ট হয়েছিল। সেই কারণে কিন্তু সাউথ ইন্ডিয়াতে কখনো বিজেপি সরকার গঠন হয় না। তার একটাই বড় কারণ, সেটা হচ্ছে বিজেপি সরকার হিন্দি ভাষাকে জাতীয় মানে আমাদের যে সরকারি ভাষা করতে চায়, কিন্তু সাউথ ইন্ডিয়াতে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। সেই কারণে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে না এবং সাউথ ইন্ডিয়াতে বিজেপি সরকার কিন্তু গঠন হয় না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্টিকেল 343 ধারার মাধ্যমে হিন্দিকে ভারতীয় ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে নির্ধারণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি কোন ধরনের আইন বা কোন ধরনের সংশোধন পাস করতে পারে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে রাজ্য সরকারের যে বার্ষিক বাজেট হয়, রাজ্যের যে বিধানসভাগুলো রয়েছে সেগুলোর কাজ হলো রাজ্যের জন্য আইন তৈরি করা এবং রাজ্যের আর্থিক বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করা। এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ রাজ্য সরকার যে বার্ষিক বাজেট পেশ করে, সেই বাজেট তৈরি করা। রাজ্যসভা, যেটাকে আমরা বিধান পরিষদ বলছি, সেই বিধান পরিষদ এই ধরনের বিল 14 দিনের বেশি আটকে রাখতে পারে না, যা বিধানসভার ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা এটা সম্পর্কে একটা জিনিস বলবো, এই যে সংবিধান সংশোধন কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট হয়, সেখানে কিন্তু লোকসভা রাজ্যসভার মিলিত সম্মতি প্রয়োজন। কমিশন পে মানি বিল হওয়ার জন্য শুধু লোকসভার প্রয়োজন এবং কেন্দ্র সরকারের বার্ষিক বাজেট সেটাও কিন্তু অনলি লোকসভার আন্ডারে হয়। কিন্তু রাজ্য সরকার রাজ্যসভাতেও তো মানে রাজ্য সরকার যে স্টেট রয়েছে সেখানেও কিন্তু বিধানসভা রয়েছে। তো বিধানসভা কিন্তু রাজ্য সরকারের বাজেট তৈরি করে। এখানে কিন্তু রাজ্যসভার কিন্তু কোনো ধরনের সে থাকে না। 14 দিনের একটা টাইম তাকে দেওয়া থাকে। সেক্ষেত্রে তারা যদি চায় কোনো সংশোধন বা কোনো কিছু চেঞ্জ তারা সাজেস্ট করতে পারে, কিন্তু সেক্ষেত্রে কেন্দ্র সরকার বা লোকসভা সেটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। অর্থাৎ বাজেট সংক্রান্ত বিল বা যেগুলো মানি বিল হয়, সেখানে কিন্তু লোকসভার ক্ষমতাই কিন্তু সর্বোচ্চ। ওকে, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ বিষয়ভিত্তিক এমসিকিউ, জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ একটা বই। মাত্র 250 টাকায় বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয়ভিত্তিক সমাধান, যেখানে তোমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে ম্যাথমেটিক্স গুলো সলভ করতে পারবে তার কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ। এই দুটো বই অনলি 250-তে বাড়িতে বসে তোমরা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। মাত্র এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিংক পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে? দেখো, কোনো কারণে যদি রাষ্ট্রপতি মারা যায় বা রাষ্ট্রপতি পদত্যাগ করে বা অসুস্থতার কারণে তিনি যদি তার কাজ করতে না পারেন, তো কতদিনের মধ্যে নির্বাচন বা ইলেকশন করতে হবে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে 6 মাস। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা পূরণ করার জন্য শূন্য তারিখ মানে যেদিন থেকে হচ্ছে তার 6 মাসের মধ্যে কিন্তু নির্বাচন করতে হবে। এই সময়ের মধ্যে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ কিন্তু বা রাষ্ট্রপতির কাজকর্ম কিন্তু পরিচালনা করে থাকে।
কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে সর্বোচ্চ কিন্তু 6 মাস থাকতে পারেন। এর মধ্যে কিন্তু আবার ইলেকশন করতেই হয়। সেই কারণে দেখবে রাষ্ট্রপতি পদ শূন্য হলেও 6 মাসের মধ্যে কিন্তু ইলেকশন করা ম্যান্ডেটরি রয়েছে। যেটা আমাদের যখন জাকির হোসেন মারা যান তখন ভিভি গিরি যখন ছিলেন, সে ভিভি গিরি কিন্তু উপরাষ্ট্রপতি ছিলেন। কিন্তু তিনি জানতেন যে 6 মাসের মধ্যে তাকে কিন্তু রিজাইন করতে হবে বা তিনি আবার উপরাষ্ট্রপতি হবেন। সেই কারণে তিনি কি করেন, রেজিগনেশন করেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তিনি নির্বাচিত হন। এই সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, পঞ্চম তপশিলের অন্তর্গত বিষয় কোনটা? ফিফথ শিডিউলে কোন জিনিসগুলো রয়েছে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে ফিফথ শিডিউলে রয়েছে যে তপশিলভুক্ত অঞ্চলের প্রশাসন এবং নিয়ন্ত্রণের প্রতিবিধান। তপশিলভুক্ত অঞ্চল মানে ফিফথ শিডিউলে রয়েছে আর্টিকেল 244 এর মধ্যে, যেগুলো তপশিলভুক্ত, যেগুলো ট্রাইবাল এরিয়া রয়েছে। দেখবে মধ্যপ্রদেশ বলো বা আমাদের অন্ধ্রপ্রদেশ বলো, বিভিন্ন যে রাজ্য রয়েছে সেই জায়গায় কিছু অঞ্চল রয়েছে, যেই জায়গায় কি রয়েছে সেই যে ট্রাইবাল বা উপজাতিরা, তাদের জন্য বিশেষ অঞ্চল রেস্ট্রিক্টেড করা রয়েছে, যেখানে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না বা যেখানে ভারতের মানে ভারত সরকারের কোনো আইন কিন্তু কার্যকর হয় না। তাদেরকে প্রোটেক্টেড করার জন্য এই জায়গাগুলো করা রয়েছে, যেগুলো প্রোটেক্টেড অঞ্চল রয়েছে, তপশিলভুক্ত অঞ্চল রয়েছে। তো এই অঞ্চলগুলিতে উপজাতির যে জনসংখ্যার প্রাধান্য রয়েছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা পালন করে। অর্থাৎ চারিদিকে ফেন্সিং করা থাকে এবং তার মধ্যে কিন্তু কোনো ভারতীয়দের প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা রয়েছে। কেউ যদি সেখানে প্রবেশ করে এবং সেই উপজাতিদের দ্বারা যদি নিহত হয়, তাহলে কিন্তু তার কোনো রকমের দায় সরকার নেয় না। এবং যদি সেখানে কোনো ব্যক্তি প্রবেশ করে যার ফলে উপজাতিদের যদি কোনো রকমের ক্ষতি হয় বা উপজাতিদের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির ওপরে কিন্তু কেন্দ্র সরকার মানে রেস্ট্রিকশন বা তার উপরে কিন্তু মানে তাকে শাস্তি দেওয়ার জন্য বাধ্য থাকে। অর্থাৎ বুঝতেই পারছো, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এটাকে ভীষণ সিরিয়াস ভাবে দেখে এই ট্রাইবালদের সংরক্ষণ করার জন্য। এটা কিন্তু ফিফথ শিডিউলে রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পরবর্তী প্রশ্ন, সংসদে জিরো আওয়ার কখন শুরু হয়? তোমরা হয়তো শুনেছো জিরো আওয়ার, কোশ্চেন আওয়ার। তো জিরো আওয়ার শুরু হয় কখন? দুপুর 12টার সময়। সংসদে জিরো আওয়ার শুরু হয় দুপুর 12টার সময়। আমাদের সংসদের যে কার্যক্রম শুরু হওয়ার পরে জিরো আওয়ার, এই সময় কি হয়, সদস্যরা পূর্ব ঘোষণা ছাড়াই গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করতে পারে। এর আগে কোশ্চেন আওয়ার হয়, কোশ্চেন আওয়ারে প্রশ্ন উত্তর হয়। জিরো আওয়ারে কিন্তু, যেখানে সংসদের ক্ষেত্রে একটা নিয়ম থাকে কি, যে তুমি কি বিষয়ে উত্থাপন মানে কোনো বিষয়ে আলোচনা করবে, এটা কিন্তু আগে থেকে তোমাকে সাবমিট করতে হয়। এবং যে মিনিস্টারকে এই প্রশ্নটা করা হবে তাকে কিন্তু আগে থেকে সেই প্রশ্নটা পাঠিয়ে দিতে হয় এবং তিনি তার উত্তর কিন্তু রেডি করে আসবেন। এইভাবেই কিন্তু প্রসেস আমাদের রয়েছে, নাহলে সম্ভব নয়। তার কারণ তুমি প্রশ্ন করলে তিনি বললেন আচ্ছা আমি পরের দিন উত্তর দেবো, তাহলে তো সমস্যা। সেই কারণে কি হয়, সংসদে যেটা নিয়ে আলোচনা হয় আগে থেকে কিন্তু সেই বিষয়টা জানিয়ে রাখতে হয় এবং সেই সংক্রান্ত উত্তর রেডি করা থাকে। কিন্তু অনেক সময় কি হয়, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো যেটা সংসদে নির্ধারণ করা রয়েছে, যেদিন সংসদের অধিবেশন হচ্ছে সেই দিন সকালে হয়েছে এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আগে থেকে ইনফর্ম করা পসিবল হয়নি। সেই কারণে জিরো আওয়ার করা হয়েছে, যেটা কিন্তু আগে সংসদে ছিল না। এটা কিন্তু 1962 সালে যখন আমাদের জওহরলাল নেহরু সরকার ছিলেন সেই সময়ে এটা প্রচলন করা হয়েছে, যেটা এখনো কিন্তু আমাদের চলছে। এর মাধ্যমে বিরোধীরা সরকার পক্ষকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। Okay? পরবর্তী প্রশ্ন, লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভে কে বক্তৃতা দিয়ে থাকেন? লোকসভার যখন নির্বাচন কমপ্লিট হয়, নির্বাচনের পর যখন প্রথম যে সেশন হয়ে থাকে, সেখানে উদ্বোধনীতে কে বক্তৃতা দিয়ে থাকেন? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি, রাষ্ট্রপতি। লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি কিন্তু বক্তৃতা দিয়ে থাকেন। সংবিধানের 87 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের শুরুতে এবং প্রত্যেকটি আর্থিক বছরের প্রথম অধিবেশনে, যখন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, শুরুতে সংসদদেরকে ভাষণ দেন এবং তাদেরকে বলে যে সরকারের নীতি এবং ভবিষ্যতের পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, রাষ্ট্রপতি যে বক্তৃতা দিয়ে থাকেন তিনি কিন্তু নিজের ইচ্ছে মতো কোনো কিছু বক্তৃতা দিতে পারেন না। এটি কিন্তু যে প্রধানমন্ত্রী থাকেন তার যে সচিব, তাকে যেটা লিখে দেন, তাকে যেই অনুযায়ী ড্রাফট দিয়ে থাকেন সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতিকে তার বক্তব্য দিতে হবে। রাষ্ট্রপতি কখনোই নিজের মনের মতো কোনো রকম বক্তব্য দিতে পারেন না। এবার যদি বলো যে স্যার এটা কেমন ব্যাপার, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে ছিল না। এটার জন্য তোমরা অবশ্যই থ্যাঙ্কফুল করতে পারো ইন্দিরা গান্ধীকে।
ঠিক আছে? কারণ তিনিই করেছেন যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা থাকার দরকার নেই। তিনি একমাত্র সমস্ত ক্ষমতা তার হাতেই থাকবে। তো ইউ ক্যান থ্যাংক টু ইন্দিরা গান্ধী। ওকে? নেক্সট প্রশ্ন। ভারতের কোন উপরাষ্ট্রপতি সর্বাধিক কাল তার পদ অলঙ্কৃত করেছেন? সবচেয়ে বেশি সময় উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন 1952 থেকে 1962 পর্যন্ত। 2 বছর পর পর তিনি উপরাষ্ট্রপতি ছিলেন। এরপর তিনি ভারতের প্রধান রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবং মনে রাখবে, ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে তিনি 2টি মেয়াদ কিন্তু পূর্ণ করেছেন। একমাত্র উপরাষ্ট্রপতি যিনি কিন্তু 2টি মেয়াদ পূর্ণ করেছেন। এবার এটা এখন আর একমাত্র নয়, কারণ ভেঙ্কাইয়া নাইডু পরবর্তীকালে 2টো টার্ম তিনিও কমপ্লিট করেছেন। তবে অ্যাকর্ডিং টু অপশন এখানের মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের উত্তর হবে। পরবর্তী প্রশ্ন। সংসদের সদস্য নন এমন ব্যক্তি সর্বাধিক কতদিন প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে পারেন? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে 6 মাস। সংসদের সদস্য নন এমন একজন ব্যক্তি মন্ত্রী হিসাবে 6 মাস পর্যন্ত থাকতে পারেন। তবে 6 মাসের মধ্যে তাকে যে কোনো একটা কক্ষের সদস্য পদ গ্রহণ করতে হবে। তার জন্য কোনো উপনির্বাচন বা কোনো নির্বাচনের মাধ্যমে তিনি সদস্য পদ গ্রহণ করতে পারেন। না হলে তার মন্ত্রিত্ব বাতিল হয়ে যাবে। তার উদাহরণ আমরা বহুবার দেখেছি। যখন ইন্দিরা গান্ধী মারা যান, তখন কোনো সভারই সদস্য না হয়েও রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তারপর বাই ইলেকশনের মাধ্যমে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, লাস্ট বিধানসভা ইলেকশনে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন, কিন্তু তিনি সেই মুখ্যমন্ত্রী হলেন এবং তারপরে বাই ইলেকশনের মাধ্যমে তিনি সেই মন্ত্রিত্বটা বজায় রাখলেন। অর্থাৎ এটা মনে রাখতে হবে, সংসদের সদস্য না হয়েও কোনো ব্যক্তি মন্ত্রী হতে পারেন, তবে 6 মাসের মধ্যে তাকে কিন্তু যে কোনো একটি কক্ষের সদস্য পদ গ্রহণ করতে হবে। পরবর্তী প্রশ্ন। সর্বাধিক কতদিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে পারে? দেখো, প্রথমত 6 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন প্রাথমিকভাবে আরোপিত হতে পারে এবং প্রতি 6 মাস অন্তর সংসদের অনুমোদনের মাধ্যমে এটা সর্বোচ্চ 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে রাষ্ট্রপতি শাসন। তাহলে এটা কনস্ট্যান্ট, মানে 6 বছর পর্যন্ত, মানে 5 বার, কারণ 3 বছর পর্যন্ত মানে 5 বার বাড়ানো যাবে প্রতি 6 মাস অন্তর, এটা করা যেতে পারে। এইভাবে প্রেসিডেন্সিয়াল রুল, যেটাকে আমরা সাংবিধানিক অচল অবস্থা বলে থাকি, সেটা কিন্তু রয়েছে। তো তোমরা কমেন্ট করে জানাও, বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাকে কি পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন হতে পারে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা জানতে আগ্রহী। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্ট করে থাকেন? দেখো, সংসদের যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে লোকসভার স্পিকার অ্যাপয়েন্ট করে থাকেন। এটা সাধারণত বিরোধী দলনেতা যে হয় তাকে নির্বাচন করা হয়ে থাকে। পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা কি? সংসদের মধ্যে যে খরচ হয় সেই খরচটাকে অডিট করার জন্য বা মনিটর করার জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে। এটা সংবিধানের, আমাদের যে পার্লামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি। তার চেয়ারম্যান সব সময় যে আমাদের বিরোধী দলনেতা হয়ে থাকেন, যাকে লোকসভার স্পিকার অ্যাপয়েন্ট করে থাকেন। এরা কি করে? সরকার যে খরচ করছে সেই খরচ সংক্রান্ত প্রশ্ন করতে পারে এবং সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের মতামত দিতে পারে। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও আরো তোমরা কি ধরনের ক্লাস পেতে চাও। ধন্যবাদ।